একটা দায় হচ্ছে কার? একটা দায় কিন্তু আমি মনে করি সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতে চলে পালিয়ে গেছেন, ডক্টর মাফরুহি সাত্তার। আমরা দেখছি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জুলাই শরৎ কেন্দ্রিক যে বিতর্ক চলছে, পাল্টাপাল্টি দোষারোপ চলছে, কিন্তু জনগণের স্বার্থ, জনগণের মনোভাব রাজনৈতিক দলগুলো কতটা বুঝতে পারছে? ধন্যবাদ। আসলে মানে এটা তো যেই রকম আলাপ হচ্ছিল যে মূল অনেক সময় কিন্তু এই ধরনের কথা অনেকের বিভিন্ন রকমের অর্থ করতে পারেন। সেই জন্য আমি একটু করেই বলি যে আমি যেমন খুব মানে এগুলো তো অনেক আলাপ হয়েছে, তারপরেও বিচ্ছিন্নভাবে বললে অনেক সময় ভুল একটা করা হয়। সেটা হচ্ছে যে একটা দায় হচ্ছে কার? একটা দায় কিন্তু আমি মনে করি সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতে চলে পালিয়ে গেছেন, তিনি সহ মানে যেই কথাটা হচ্ছিল যে কি হয়েছে সেটা আমরা সবাই জানি, কি পরিমাণ জঘন্য কাজ হয়েছে জানি, চেতনাকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছিলাম সেটাও আমরা জানি। তাহলে আমাদের এই যে মানে মূল কথাটি যেটা বলছেন যে মূল তো ছিল আমাদের এই উপলব্ধিটা। আমি কিন্তু সেদিনও বলেছি যে লক্ষ্য করলে দেখবেন যে 5ই অগাস্ট, 6ই অগাস্ট, 7ই অগাস্ট এরকম কয়েকটা দিন কিন্তু আমরা পেয়েছি সারা দেশে একটা পুলিশও ছিল না, সারা দেশে কোনো আইন মানে আদালত ছিল না, দেশ কিন্তু খারাপ চলেনি ওই সময়টায়। তারপরে আস্তে আস্তে কি হলো, এই যেই কথা বলছেন যে যেটা মূল প্রসঙ্গ আসছে যে আসলে যে কোনো আন্দোলন, যে কোনো আন্দোলন, সেই আন্দোলন যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে, আন্দোলনের কতগুলোই থাকে। আন্দোলনে যখন জনগণ সম্পৃক্ত হয়, আন্দোলনে যখন একটা দেশের উন্নয়ন সম্পৃক্ত হয়, আন্দোলনে যখন একটা জাতি আশার মুখ দেখে, সেটাই কিন্তু আন্দোলন হয়ে দাঁড়ায়। কিন্তু ওই চেতনার যেই কথাটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এইটা হচ্ছে যে বিক্রির কথা, ব্যবসার কথা তখনই আসে যে যখন আমি জনগণের জন্য আমার যা দেওয়ার কথা, আমার যেই কমিটমেন্ট, দেশকে আমার যেই জায়গায় নিয়ে যাওয়ার কথা, সেই দিকটাকে আমি বাদ রেখে কি করছি যে হ্যাঁ আমি স্বীকার করছি যে কি উচিত ছিল যে যারা স্বৈরাচার ছিলেন, যারা ফ্যাসিস্ট ছিলেন, তাদের একটা বিরাট বড় দায় রয়ে গেছে যে এত কিছুর পরে তারা যদি এটা উপলব্ধি করে জনগণের কাছে ক্ষমা চাইতেন, তাদের কি কি ভুল হয়েছে সেগুলো যদি তারা বলতেন, তাহলে কিন্তু একটা মানে এই দেশের যে আমরা যেটাকে বলি রিকনসিলিয়েশনের একটা বিরাট বড় কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু আমরা কিন্তু সেটাও দেখছি না। বর্তমান সময়ে রিকনসিলিয়েশনের কথা যে আপনি বলছেন, সেখানে সবচেয়ে বড় বাধা কি? অধ্যাপক ডক্টর মাফরুহি সাত্তার, আপনি রিকনসিলিয়েশনের কথা বলছিলেন, কিন্তু দায় স্বীকার না করে দায় মুক্তি মেলে কি? অবশ্যই না, ওইটাই বলছিলাম যে আসলে আমরা বড় একটা যেই জায়গা থেকে আমাদের ছিল একটা সুযোগ ছিল যে যখন আমরা বুঝতে পারলাম, আমি কিন্তু নিজে সাক্ষী যে সেই সময়ে যারা ওই সরকারের সমর্থক ছিলেন, আওয়ামী লীগ সরকারের সমর্থক ছিলেন, তাদের কিন্তু একটা বড় অংশ সে সময় বলেছেন যে কি কি ভুল হচ্ছে, এগুলো করা ঠিক হচ্ছে কিনা। তো যারা অন্তত বুঝতে পেরেছিলেন তাদের কিন্তু উচিত ছিল, আমি মনে করি বা এখনো আমি মনে করি, সম্ভাবনা দেখি যে যদি জাতির দিকে আমরা তাকাই, আর যারা নেতৃবৃন্দ আছেন তাদের তো অবশ্যই উচিত যে আমাদের কি ভুল হয়েছে, কোন জায়গায় আমরা অতিরিক্ত মানে আমরা নির্যাতন করেছি, সেগুলো স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাওয়া। কারণ মূল যেই কথাটা সেটা হচ্ছে কিন্তু আমি বললেও কিছু হবে না, আমি যতই বলি, হ্যাঁ আমি হয়তো আমার ক্ষমতা দিয়ে অর্থ দিয়ে অনেক কিছু করতে পারবো, কিন্তু কি হয় সেটা কিন্তু আমরা যে 17 বছর পরে শেখ হাসিনার যে পতন, সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে যে কেউই টিকতে পারবে না যদি জনগণ না চায়। তো সেই ক্ষেত্রে জনগণের চাওয়াটাকে, জনগণকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জনগণের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য যে রিকনসিলিয়েশন, সেই রিকনসিলিয়েশনের জন্য কিন্তু সকলের একটা মানে প্রত্যেকেরই মানে কেউ ছাড় দিতে চায় না। কোন ছাড় দিতে চায় না? যেই ছাড়টা দেওয়ার দরকার সেটা কেউ দিতে চায় না। কোন ছাড়টা দিতে চায়? যেই ছাড় দিয়ে দেশের অতখানি উন্নয়ন হবে না, যেই ছাড় দিয়ে জনগণ এগিয়ে যাবে না, সেই দিকে যেতে চায়। সবাই যে যার জায়গা ক্ষমতা ধরে রাখতে চায়। এই একটা কারণেই আমি বলবো যে বিশেষ করে এই রিকনসিলিয়েশনের জায়গাটা আমাদের এখনো কিন্তু আমরা ওই জায়গায় চলে যেতে পারি না। কিন্তু রাজনীতিবিদরা এটা বুঝেন কিনা বা আমরাও যারা সমাজপতি আছেন তারাও বোঝেন কিনা, জনগণ কিন্তু রিকনসিলিয়েশন কি বোঝে।
জনগণ কিন্তু সেইভাবেই রিয়াকশন দেখায়। যদি একটু আমরা খেয়াল করি, আপনারাও মিডিয়াতে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন যে জনগণ কিন্তু ঠিকই বোঝে যে আসলে কি করা উচিত, কি করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি। জনাব আনিস আলমগীর, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব। দলটি বলছে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা কর্মীকে স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান প্রস্তাবিত নির্বাচন আচরণ বিধিতে যুক্ত করা হোক। আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখছি যে নিষিদ্ধ রয়েছে। নতুন করে নিষেধাজ্ঞার কোনো প্রয়োজনীয়তা দেখেন কি? আর কোনো ব্যক্তি অপরাধী কিনা সেটি নির্ধারণ করবে কে, আদালত নাকি কোনো দল? এখানে তো একটা ষড়যন্ত্র আছে। এটা কিন্তু জামাত এটা দেওয়ার আগেই ইসি থেকে আওয়াজ তোলা হয়েছিল যে তারা এটা সংশোধন করতে যাচ্ছে। সেই সংশোধনটা কেমন হবে? আওয়ামী লীগ বা এই জাতীয় যেগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে বা নিষিদ্ধ আছে, তারা এখানে ইলেকশন করতে পারবে না। দু তিনটা পদ্ধতিতে তারা পরিবর্তন আনতেছে। একটা হচ্ছে যে প্রার্থী নিজে জমা দিতে হবে। আগে এটা ছিল না, প্রার্থী অনলাইনও দিতে পারতো। এখন হচ্ছে প্রার্থী নিজে গিয়ে জমা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারবে না, যেটা হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনি এখন আমি যদি ভোটে দাঁড়াতে যাই, আমার প্রতিপক্ষ এরকম যেরকম ভুয়া মামলা হচ্ছে, এখন একটা কমিটি ডিক্লেয়ার করবে যে চট্টগ্রামের আওয়ামী লীগের অমুক কমিটির ভাইস প্রেসিডেন্ট খুব সহজ, এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেওয়া যায় লোকজন। ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি, তো উনি এবং এইটা যাচাই করবে কে? যাচাই করার কোনো সুযোগ নাই, এবং সেই লোককে তখন আর ইলেকশন থেকে বাতিল করে দিচ্ছে। তো এটা হবে সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা বিষয়। আপনি যখন দল নিরপেক্ষ একটা ইলেকশন করতে যায়, সরকার যদি বলে যে এটা দল নিরপেক্ষ ইলেকশন হবে, সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এখানে ইলেকশন করতে উদ্বুদ্ধ হবে। আদারওয়াইজ এটা হবে না। শেখ হাসিনা এটা 2017 মনে হয় ওই সময় বা তার আগে থেকে যে এটা এক দলীয় ইলেকশন যে করা শুরু করলো, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে দলীয় প্রতীকে নির্বাচন করতে শুরু করলো, তখন থেকেই আসলে স্থানীয় সরকারকে ধ্বংস করা হয়েছে। এই স্থানীয় সরকার পদ্ধতিটা শেখ হাসিনার হাতে ধ্বংস হয়েছে, এবং উনি এই দলীয় প্রতীক দেওয়ার কারণে হয়েছে। এখন যত সাফারিংস এগুলো এই জন্য হয়েছে, কারণ এরপরে তো সমাজে গণ্যমান্য ব্যক্তিরা আর দাঁড়াতে পারে নাই। কারণ হচ্ছে দলীয় মাস্তানরা তাদের টিকিট দিয়ে দাঁড়াচ্ছে, তারা তাদের নেতার আশীর্বাদ নিয়ে দাঁড়াচ্ছে, এবং সে যখন দাঁড়াচ্ছে তখন অন্যদেরকে দাঁড়াতেও দিচ্ছে না। তো এই পদ্ধতিটাতে আমাদের স্থানীয় সরকার পদ্ধতি ধ্বংস হয়েছে, এবং শুধু সংসদ না, আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতিও ধ্বংস হয়েছে ওইটাতে তৃণমূল পর্যায়ে। যে এখন যদি বিএনপি যদি একই কাঠামোতে যেতে চায়, এই দলীয় প্রতীক দিয়ে ইলেকশন করতে যায়, তাহলে বিএনপিও সাফারার হবে। বিএনপি যদি সেটা না করে, এটা উন্মুক্ত করে, এবং এই কে কোন দল করেছে সেটা আমার এখানে দেওয়ার বিষয় না, তাহলে কিন্তু এখানে একটা ফেয়ার ইলেকশন হবে। দেখবেন যে ভালো ভালো লোকগুলো এখানে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে। কিন্তু জামাত যে কৌশল অবলম্বন করছে, সেই কৌশলে এমনভাবে দেখা যাবে যে ওই ভোট কেনার পদ্ধতিতে তাদের প্রার্থীগুলোকে তারা জিতিয়ে আনবে। কারণ জামাত সবসময় ভোট কেনাতে খুব পারদর্শী। জামাতের লোকজন হয়তো মাইন্ড করবে, কারণ তাদের ইলেকশন পদ্ধতিতে আমি দেখেছি সবসময় তারা ভোট কেনার জন্য আগ্রহী থাকে। এবং তারা নির্দিষ্ট একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য সমস্ত জায়গায় ইনভেস্ট করবে, এবং তাদের লোকগুলোকে। তাহলে এটা দলীয় ইলেকশন থাকলে, তাহলে কি জামায়াত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে? না, তারা চাচ্ছে তৃণমূল পর্যায়ে তাদের রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে। কারণ এটা যদি করতে পারে, ইউনিয়ন পরিষদগুলো যদি তারা দখল করতে পারে, তাহলে কিন্তু জাতীয় ইলেকশনে বা জাতীয় নির্বাচনগুলো তো তারা প্রভাব বিস্তার করতে পারবে। সেটা হচ্ছে বিষয়। এখন সরকারও যদি মনে করে যে আমরা দলীয়ভাবে দেব, তাহলে আমাদের লোকগুলো ওইখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন বা আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলো সবসময় আবার একপেশে হয়, যে ওই যে পুলিশ প্রশাসন এই যে সরকারি দলের লোকদের জন্য পিছনে লেগে যায়, এবং তারাই জিতে বেসিক্যালি। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর।